নমস্কার দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ ফোনিং অনুষ্ঠানে। আমরা প্রত্যেকটা সময় ভয়ে থাকি, বিপদের মধ্যে থাকি। তার কারণ আমরা সবসময় মনে করি যে এই ভয় থেকে বিপদ থেকে আমাদের বেরোতে হবে। জীবনে আমাদের বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেশি হয়ে গেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ভাবি যে এই শত্রুদের নির্বাচন করব কি করে, কারণ গুপ্ত শত্রু মানে আপনার ঘরেও শত্রু থাকতে পারে, বাইরেও শত্রু থাকতে পারে। যারা ওপেনলি আপনার সাথে শত্রুতা করছে তাদের তো চিনে নিচ্ছেন, কিন্তু যারা মিষ্টি মুখে হাসি মুখে আপনার সাথে কথা বলছে কিন্তু তারই মাঝে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কি করে বুঝবেন? তন্ত্রোক্ত উপায়ে যদি আপনার বিরুদ্ধে কেউ কিছু করে থাকে সেটা কি জানা সম্ভব? যদি জানা যায় তার সিমটম কি থাকে? আজকের এই মূল বিষয়গুলো নিয়ে আমি তানিয়া চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের সেই প্রিয় মানুষটিকে নিয়ে যিনি জ্যোতিষ ও তান্ত্রিক দীনেশ আচার্য। নতুন করে তার সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, কারণ তার নামই এখন ব্র্যান্ড। তিনি তার কাজের মাধ্যম দিয়ে সাধনার মধ্যে দিয়ে আপনাদের ভালো রাখছেন। তাই চলুন এই প্রশ্ন ওনার কাছে রাখবো যে তন্ত্র যদি কারোর উপর প্রয়োগ করা হয় সাধারণ মানুষ সেই জায়গা থেকে কি করে বুঝবে? নমস্কার। হরি ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিবন্ধনা মৃত্যুর্মুক্ষীমামৃতা নমো শিবায় নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। সর্বপ্রথম আমি আর মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠান বিষয়ক দিবাই যেমন বললো যে তন্ত্র প্রয়োগ, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা কালা জাদু নিয়ে ব্যাপারটা জানি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এই নামটার ভিতরে মানে কালা জাদুর যে শুধুই আমাদের খারাপ করে এই ধারণাটা আমাদের ভিতরে 80% শুধু খারাপই করে। মানে কালা জাদু মানে ভালো কিছু নয়। কালা জাদু বা তন্ত্র মন্ত্র মানে ভালো কিছু নয় যতক্ষণ না আপনি সেই পজিশনে পড়ছেন। মনে করুন আপনি বিপদে পড়েছেন, এবার আপনার মনে হলো আপনার তন্ত্রের কোনো সাহায্যের প্রয়োজন, আপনি তন্ত্রের সাহায্য নিলেন, তার আগে আপনি ভাবতেই পারেন না যে তন্ত্র দ্বারা কিছু ভালো কিছু হয়। কারণ এটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষের নেগেটিভিটিটা বেশি আছে, যে তন্ত্র মানে খারাপ কিছু, তন্ত্র মানে ক্ষতি কিছু করা হয়, কালা জাদু মানে তো অবশ্যই খারাপ কিছু। তো সর্বোত্তম ব্যাপার হচ্ছে, মানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি না বলি আজকের অনুষ্ঠানটা শুরু হবে না। উদাহরণটা হচ্ছে খুব মানে আমাকে খুব স্নেহ করে এক ভদ্র মহিলা, আমি ওনাকে মাসিমা ডাকি। মাসিমার বাড়ি হচ্ছে শ্যামনগর, মেন লাইনের শ্যামনগরে ওনার বাড়ি। তো ব্যারাকপুর চেম্বারে এসছে 2016 সালের কথা বলছি, উনি আমার ব্যারাকপুর চেম্বারে এসছে। তো ইনি যে ব্যারাকপুর চেম্বারে এসছে, আসার পরে আমাকে আমি বললাম মাসিমা বলুন আপনি, মানে আমি প্রথমে আসলাম, মাসিমা কেমন আছেন, বলুন কি বিষয়ে আমি আপনাকে বলবো। সমস্ত বিষয় যখন আলোচনা করলাম তো মাসিমা বলছে যে যা কিছু বলার তা তো তুমি বলবে বাবা, আমি অনেক দিন ধরে তোমার টিভিতে অনুষ্ঠান দেখি, তো আমি এটাই জানি যে যে যার মনের ব্যথা নিয়ে আসে তা তুমি নিজে থেকে বলো, আমার সেখানে এক্সট্রা করে বলার কোনো বিষয় নেই, তা তুমিই বলো। তো আমি যখন বললাম যে মাসিমা আপনার সব থেকে আপনার কিছুই নাই, আর আজকে যে জায়গায় আছেন আপনি সবার কাছে মৃত্যুক প্রমাণিত হয়ে যাচ্ছেন, বলার সঙ্গে সঙ্গে মাসিমা খুব কান্না করতে লাগলো। বলছে সত্যি বাবা, এই কথাটা যে আমি আমার মনের কথা বলে কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন? মানে এটা হওয়ার তো পিছনে কারণ থাকে যে কেন এটা হচ্ছে। তো সেই কারণটা কি? কারণটা হচ্ছে মাসিমার বক্তব্য হচ্ছে তার শরীরে বেশ কিছু সিমটম দেখতে পাচ্ছে যে গায়ে একটা জ্বালা দিচ্ছে, তার শরীরে নানান প্রকার অসুবিধা এমন কিছু ফিল করছে যে সে রাত্রে ঘুমানোর পরে পরের দিন সকালে সুস্থ হয়ে বা জীবিত অবস্থায় যে থাকবে তার মানে সে নিজের প্রতি ভরসা রাখতে পারছে না। ডক্টরকে বলছে, ডক্টর রীতিমতো ট্রিটমেন্ট করছে, বিভিন্ন প্রকার টেস্ট করছে, কিন্তু কোনো প্রকার কোনো কারণ খুঁজে পাচ্ছে না, কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না যে কী কারণে এটা ঘটছে। এটা একটা খুব ভাইটাল বিষয়। তো বাড়ির লোক বলতে শুরু করে দিয়েছে এটা তোমার মনের ভ্রান্তি, এটা তোমার মনের ভয় এবং এটা তোমার মনের রোগ, এর কোনো সলিউশন হবে না। তো ওই মাসিমার আমার কাছে প্রশ্ন করলো এটা যে বাবা সত্যি কি এটা আমার মনের ব্যাপার, আমি কি মন থেকে এরকম কোনো সমস্যা, আমার বাড়ির লোক যেটা আমাকে পাগল ভাবছে তাহলে সত্যি কি আমি পাগলই, বা আমি মনে করছি যে আমার উপরে কেউ কোনো ক্রিয়া করছে, তো তুমি আমাকে বলো। আমাকে বলছে যে তুমি তো আমার ছেলের মতো, আমি তোমাকে তুমি বলছি, তুমি আমাকে বলো বাবা আমি আমাকে উপরে কোনো কি তন্ত্রমন্ত্রের কোনো কিছু ক্রিয়া চলছে? তো আমি বিচার করে দেখলাম হ্যাঁ, যে ওনার উপরে বিশেষ এক প্রকার বান মারা হয়েছে, যে বানকে বলা হয় শুকনো বান। বলছে ওনার 6 মাস আগে ওনার ওজন ছিল 68 কেজি, আর 6 মাস পরে এই 6 মাসের ব্যবধানে 15 কেজি ওয়েট কমে গেছে, যেটা ন্যাচারালি কোনো প্রকার কমা সম্ভব নয়। বলছে আমি যে খেতে পাচ্ছি না তা নয়, আমার শুধু ঘুমটা একটু কম হচ্ছে, নাহলে খাওয়া দাওয়া সব ঠিক আছে।
কিন্তু আমার 6 মাসে 15 কেজি ওয়েট কমে গেছে, আমি দিনে দিনে বুঝতে পারছি আমার শরীরের ভিতরে বেশ কিছু পরিবর্তন হচ্ছে বা যে বেশ কিছু সিমটম দেখা যাচ্ছে যা ন্যাচারালি হওয়া সম্ভব নয়, এবং কোনো ডক্টর কিন্তু এর রোগটা ধরতে পারছে না যে কি রোগ এক্সাক্ট বা কি করে এর থেকে বেরিয়ে আসবো বা কি এর সলিউশন রয়েছে। এটা হচ্ছে তন্ত্র প্রয়োগ। মানে আমি বিচার করে দেখলাম যে তার উপরে এমন কোনো তন্ত্র প্রয়োগ করা হচ্ছে যাতে তিনি আস্তে আস্তে মৃত্যুর মুখে যায় এবং শেষ পর্যায়ে মৃত্যুবরণ করে, অথচ তাকে মানে তার মৃত্যু নিয়ে কেউ যদি সন্দেহ না করে, তাই জন্য তাকে শুকনো বান মারা হয়েছে। কাজটাও সমস্যা মিটবে, আবার কেউ কোনো সন্দেহ করবে না। তাহলে এটা যেমন একটা খারাপ দিক রয়েছে, তাহলে তন্ত্র এটা একটা খারাপ দিক যে তার উপরে বান ক্রিয়া করা হচ্ছে, তাকে ক্ষতি করা হচ্ছে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাহলে তার পজিটিভ দিক আছে কি, এই মানুষটা আসার পরে আমি তাকে নিজে আমার সঙ্গে করে তারাপীঠে নিয়ে গেছি। তারাপীঠে নিয়ে গিয়ে নিজে সেখানে আমি মহা হোমযজ্ঞ ক্রিয়া করে তারাপীঠ মহাশ্মশানে তার বানটাকে ক্রিয়া খণ্ডন করে আজ পর্যন্ত সুস্থ আছে, সবল আছে। ওনার এখন এজ হয়েছে 74+। এখনো অন্তত মাসে একটাবার হলেও হয় কি আমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসে। আমি সাত্বিক খাবার দাবার খাই, তো আমার জন্য হয় কিছু সাত্বিক বানিয়ে নিয়ে আসে। জানে আমি খুব মানে বেশি করে পায়েস খুব ভালোবাসি, আমার জন্য যখনই আসে হয় নিজে বানিয়ে নিয়ে আসে, নাহলে কোনো মিষ্টি কিছু নিয়ে আসে, বাবা আমি তোমার জন্য নিয়ে এসেছি। যে আমার ছেলেকে খাওয়াতে পারি না, অনেক গল্প আছে, সব ফ্যামিলি ম্যাটার সবার সামনে বলাটা উচিত নয়। যে আমি অনেক বেদনায় ছিলাম যে আমার ছেলে থাকতেও ছিল না, কিন্তু আমি একটা ছেলেকে পেয়েছি, তাই সেই তৃপ্ততার জন্য তোমার কাছে নিয়ে আসি। তাই এটা হচ্ছে তন্ত্রের পজিটিভ দিক। তো তন্ত্র বা কালা জাদু বা তন্ত্র প্রয়োগের যেমন তার ব্যাড দিক রয়েছে, অ্যাবিউজ রয়েছে, তেমন তার গুড ইউজও রয়েছে। শুধু সঠিক দিকটাকে নির্ধারণ করা, সঠিক সময় নির্ধারণ করলে আমরা কিন্তু আমাদের জীবনে অবশ্যই সুফল পাবো। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম অভিজিৎ রায়। কার সম্পর্কে জানবেন অভিজিৎ বাবু? আমি তো আমার সম্বন্ধে জানতে চাই। আপনার বয়স বলুন, আপনার মায়ের নাম বলুন। আমার বয়স 34, আমি শিপ্রা দাস। আচ্ছা শিপ্রা রায় বলুন। মায়ের নাম শিপ্রা রায়। আচ্ছা, আপনার নাম কৌশিক রায়। আচ্ছা, বয়স 36। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার বলুন, কেরিয়ার বিষয় নিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার আগে এটা বলছি, বাড়ির ঈশান কোণ উত্তর পূর্ব কোণে কি আছে? বাড়ির আপনার বাড়ির ঈশান কোণে কি আছে? মানে বাড়ির মধ্যে না বাউন্ডারির মধ্যে না বাড়িটা? বাউন্ডারির ভিতরে। আপনার বাউন্ডারি মানে আমার টয়লেটের ইয়েটা পড়ছে আর এটা নোংরা হচ্ছে। আচ্ছা, চেম্বারটা আছে বা মানে ওখানে জমা হচ্ছে নোংরাটা, তাই তো? আচ্ছা, ফার্স্ট হচ্ছে একটা জিনিস শুনে রাখুন, আপনার বাড়িতে প্রথম যে বাস্তু দোষ রয়েছে, আপনার ভাগ্যে যদি ভালো কিছু কর্ম, ভালো কিছু ব্যবসা, ভালো আর্থিক দিক থেকেও থাকে, তো কোনো প্রকার আপনি সেটা পাবেন না। মানে আপনার যে প্রাপ্তি যোগ আছে, আপনার ভাগ্যে যেটা আছে যে আপনি এটা পাবেন বা আপনার ভালো কিছু হবে, আপনি কোনোটাই পাবেন না। তার প্রধান কারণ হচ্ছে আপনার বাস্তুতে সমস্যা। স্যার তাই হচ্ছে, মানে কোনো কিছু এত ট্রাই করছি, এত কিছু করছি, কিন্তু কোনো সময় কোনোভাবে কোনো করতে পারছি না। আচ্ছা, এটা একটা দিক তো রয়েছে। আর সেকেন্ড আমি বলছি, দেখবে যে কোনো কিছু প্ল্যান করবে, কোনো প্ল্যান সাকসেসফুল হবে না, প্রত্যেকটা হতকর্মে বাধার সৃষ্টি হবে, মানসিক কোনো শান্তি থাকবে না, এবং গৃহে সবার সঙ্গে সবার একটা মানবিক মানে মানসিক একটা দ্বন্দ্ব চলতে থাকবে, ঠিক কি না? হ্যাঁ স্যার, একদম স্যার। তা এটা ততক্ষণ না ঠিক হবে যতক্ষণ বাস্তুর দিক কোনো পরিবর্তন করা হচ্ছে, ততক্ষণ কোনো ঠিক হবে না। তাই বলবো অবশ্যই কোনো অভিজ্ঞ বাস্তুবিদকে দিয়ে বাস্তুটাকে প্রতিকার করিয়ে না স্যার, আমি আপনার সাথে যোগাযোগ করবো স্যার, মানে রিসেন্টলি করবো স্যার। ঠিক ঠিক আছে। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলছেন। বর্ধমানে আপনি ওনাকে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার আপনারা ওনাকে বর্ধমানে পাচ্ছেন। একটু জানিয়ে দেবো যে অন্যান্য কোন কোন জায়গায় আপনারা ওনাকে পাচ্ছেন। প্রতি সোমবার শিয়ালদা, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার দিনকে বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, এছাড়া শুক্রবার কৃষ্ণনগর ও চাকদায় তিনি থাকছেন, শনিবার মেচেতা ও দক্ষিণেশ্বর, এবং রবিবার ওনার নিজ গৃহ মন্দির যেটা নদিয়ার হরিণঘাটায় অবস্থিত। প্রত্যেকটা জায়গায় আসার আগে অবশ্যই আপনাকে কল করতে হবে 7872099063 অথবা 8617574724। আমি আজকে যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম সেই বিষয়ে থাকবো যে কিভাবে আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো যে কেউ আমার উপর তন্ত্র করেছে কি না, এই বিষয়টা তো থাকবে। তবে তার আগে দর্শক বন্ধুদের বলে দিই যে আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো একটা আনন্দ সংবাদ আছে, আর সেটা হলো এই ফলহারিণী যে অমাবস্যা আসছে অর্থাৎ 5ই জুন, তাতে এখনো পর্যন্ত আপনারা 2 থেকে 3 জন কিন্তু কাজ করাতে পারবেন। কারণ বহু দিন ধরে 1 বছরেরও পুরনো কিছু মানুষ আছে যারা আগের বছর করাতে পারেনি, বুকিং করাতে পারেনি টাইমলি,
তাদের কাজ এবারে হচ্ছে, তাই 11th আওয়ারের আগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিন। এবার একটু এই প্রশ্নটায় যাব, জানি একজন আছেন, একটু সঙ্গে থাকবেন, যে কি করে আমরা সাধারণ মানুষ বুঝবো যে কেউ আমার উপর তন্ত্রোক্ত কিছু ক্রিয়া করেছে, মানে কোনো সিমটম কি আছে? খুব একটা ভাইটাল বিষয়। আমি এটার যদি একটা আমাদের এক্সাক্ট কোনো একটা প্রবলেমকে যদি ইস্যু করে এটা শুরু করি, যে উদাহরণটা দিই, তাহলে খুব বেটার হবে। এই ফলনে অবশ্যই বিশেষ কয়েকজন রয়েছে যাদের কাজ এবার তারাপীঠ মহাশ্মশানে হবে, তাদের হচ্ছে সন্তান নিয়ে প্রবলেম রয়েছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন, একজন নারীর যদি খুব ভালো, তার হাজবেন্ড খুব ভালো জব করে, খুব ভালো সার্ভিস করে, বা খুব ভালো বিজনেস থাকে, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত যাই কিছু থাক না কেন, পূর্ণ নয় যতক্ষণ সে একটা সন্তানের মা হতে পারছে। একেবারে। তাহলে একটা নারী পূর্ণ তখনই হচ্ছে যখন একটা সন্তানের মা হচ্ছে। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তো সন্তানের মা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে অপূর্ণ, পূর্ণ নারী নয়। তো বেশ কিছু পজিশনে একটা তন্ত্র প্রয়োগের ছোট্ট একটা দিক বলছি। যেমন আপনি প্রশ্নটা করলেন যে আমাদের উপরে যখন কেউ তন্ত্র প্রয়োগ করছে আমরা কি করে বুঝবো? কি করব? সাধারণ মানুষের বোঝার কি ক্ষমতা আছে যে আমার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করছে? আমি কি সিমটম পাবো যেটা দেখে আমি বুঝতে পারবো যে আমার উপর তন্ত্র প্রয়োগ চলছে? আমি একটা পার্টের উদাহরণ দিচ্ছি, ম্যাক্সিমাম পার্টে অনেকটা 19 আর 20 এরকম ধরনের সমস্যা দেখা দেয়। সেটা কি? মনে করুন একজন হাজবেন্ড আর ওয়াইফের বিবাহের পরে 7 বছর হয়ে গেছে, কোনো প্রকার সন্তান হচ্ছে না। তো তারা নানান প্রকার ট্রিটমেন্ট করেছে। এরকম ট্রিটমেন্ট করতে করতে তাদের টোটাল বিবাহের টাইম হয়ে গেছে 9 বছর, মানে 2 বছর আরো ট্রাই করেছে, 9 বছর কোনো প্রকার কোনো সন্তান তাদের হচ্ছে না। আর্থিক দিক খুব সবল, যত রকম ট্রিটমেন্ট করা যায় তত রকম ট্রিটমেন্ট করেছে। হাজবেন্ড ওয়াইফ দুজনেই টেস্ট করেছে, কিন্তু টেস্টে কোনো প্রকার কারোরই কোনো দিকে ডিস্টার্ব নেই। ডক্টর বলছে যে হাজবেন্ডের দিকে না কোনো প্রবলেম আছে, না ওয়াইফের দিকে কোনো প্রবলেম আছে, মানে মেডিকেল পারপাস তারা দুজনেই সন্তান উৎপাদনের জন্য ফিট, কোনো প্রবলেম নেই। কিন্তু তারা যতবার চেষ্টা করছে ততবার ফেল। ইভেন এই কিছুদিন পর দেখা যাচ্ছে সেই মহিলা নানান প্রকার শরীরের সিমটম বুঝতে পারছে যে সে সন্তান মা হওয়ার জন্য প্রস্তুত, বা কোনো সময় 1 বা 2 মাসের জন্য কনসেপ্টও করেছে। কোনো ডক্টর মেডিসিন খাওয়ার পরে 1 বা 2 মাসের জন্য কনসেপ্ট করেছে, 2 মাস পরে গিয়ে মিসগাইড। মানে এটা একটা মানুষের কাছে ভীষণ ভাইটাল একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আজকে মেডিকেল সায়েন্সে কি হয় না, সব কিছু হচ্ছে। কাটা হাত কেটে বাদ চলে যাচ্ছে, সেটা আবার জুড়ে দিচ্ছে। তাহলে মেডিকেল সায়েন্স এই জায়গায় রয়েছে। হয়তো জীবনটুকু দিতে পারছে না, কিন্তু বলা হয় ডক্টরকে কিন্তু আমরা ভগবানের চোখেই দেখি। কারণ ডক্টর মানে মৃত্যুর আগের মুহূর্তেও তো কিছু না কিছু তার ঈশ্বরের কৃপা আছে অবশ্যই, কিন্তু তার তো কিছু কারসাজির দ্বারা আমাদের জীবনদান করে। হয়তো প্রপার মানে মৃত শরীরকে জীবনদান দিতে পারে না, কিন্তু মৃতপ্রায় শরীরকে তো সুস্থ করতে পারে। সেই ব্যাপারটা তো একদম একটা বিশেষ অবদান রয়েছে। সেক্ষেত্রে মেডিকেল সায়েন্স যেখানে ফেল, যেখানে মেডিকেল সায়েন্সের আর ভাবার জায়গা নেই, সেখান থেকে তন্ত্র শুরু হচ্ছে। আর এটাই হচ্ছে তন্ত্র, যে তাদের উপরে বলছে কোনো জাতক বা জাতিকার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দীর্ঘদিন সন্তান না হলে আমরা বলি বন্ধাত্ম নারী। সমাজে এই বন্ধাত্ম নারীর একটা বদনাম রয়েছে। মানে মানে যেমন কাউকে গালি দিলে তার যেমন খুব সেটা খারাপ লাগে, তো কোনো নারী যদি সন্তান না হয় তাকে যদি বন্ধা বলা হয়, তার কাছেও কিন্তু এটা খুব একটা বাজে ব্যাপার, খুব খারাপ লাগে। তো এই বন্ধাত্মর কোনো একটা কারণ শারীরিক দিকে যেমন আছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে যদি আপনার উপরে কেউ কোনো প্রকার তন্ত্র ক্রিয়া করে, অর্থাৎ কি সন্তানকে বেঁধে রাখা যায়। আপনি কোনো প্রকার সন্তানের মা হতে পারবেন না, আপনার গর্ভকে বেঁধে রেখেছে, আপনার সন্তান হতে দিচ্ছে না, আপনার সন্তান হতে দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি দেখুন ট্রিটমেন্ট করছেন, কি বোঝার যেটা বললাম, যে আপনি কি করে বুঝছেন, কি করে ফিল করবেন। আপনি ট্রিটমেন্ট হচ্ছে বা কোনো সলিউশন পাচ্ছেন না। একজন ভুল ট্রিটমেন্ট করতে পারে, এমন কোনো বিষয় নেই সব ডক্টর সঠিক ট্রিটমেন্ট করবে। একটা ডক্টর ভুল ট্রিটমেন্ট করতে পারে, দুটো ডাক্তার ভুল ট্রিটমেন্ট করতে পারে। দু জায়গায় টেস্ট মেশিনে, মেডিকেল সায়েন্সে যে টেস্ট মেশিন আছে, সে দু জায়গায় টেস্ট মেশিনে আপনাকে ভুল রিপোর্ট দিতে পারে যে আপনার সব কিছু ওকে দেখাচ্ছে, সব জায়গায় একই রকম দেখাবে না। কিন্তু যদি আপনার উপরে তন্ত্র প্রয়োগ করা থাকে, বরংবার একই রকম লক্ষ্য দেখবেন, সমস্ত জায়গায় রিপোর্ট ঠিক আছে, বাট রিপোর্ট শুধু একটাই, যে আপনি বেবি মানে আপনার বেবি হচ্ছে না, বা আপনি সন্তানের মা হতে পারছেন না। এটা হচ্ছে তন্ত্র প্রয়োগ। সব ক্ষেত্রে আপনার উপরে যদি তন্ত্র প্রয়োগ করা থাকে, দেখবেন আপনিই বুঝতে পারছেন, আর কাউকে বোঝাতে পারবেন না, কাউকে বিশ্বাসই করাতে পারবেন না। আপনি বলছেন যে আপনার মাথার উপর কিছু যেন একটা ঘুরছে, আপনার মাথার ভিতরে কিছু একটা ঘুরছে, অথচ আপনার ডক্টর টেস্ট করছে, কিছু বুঝে পাচ্ছেন না, বা যে কোনো প্রকার টেস্টের রিপোর্টে আসতে কিছু নেই। আপনি আপনার ঘর দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি মনে করছেন, আপনি ফিল করছেন আপনার পিছনে কেউ হেঁটে আসছে, আপনি পিছন দিকে তাকাচ্ছেন,
নেই। আপনার পাশে একজন ছিল, সে কিছুই ফিল করছে না, আপনি তাকে বলবেন, বলে আপনার মিথ্যা কথা, আপনার মনের দোষ, আপনারই মনের দোষ, মানে সে কিছু শোনেইনি বা তার কিছু ফিল হয়নি। এটা হচ্ছে তন্ত্র। অদৃশ্য কিছু শক্তি যা আমাদেরকে এমনভাবে আবদ্ধ করে রাখে, সাদৃশ্য সাধারণ মানুষের যা দেখা সম্ভব না, তা হচ্ছে তন্ত্র প্রয়োগ। তার ভালো দিক আর তার খারাপ দিক দুই রয়েছে। একজন এখন অপেক্ষা করছে, থাকবো আমরা আলোচনায়, অনেকক্ষণ একজন অপেক্ষা করে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নাগেরবাজার থেকে বলছি। আপনার নাম বলুন। আমার নাম রিনা আচার্য। আমি ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ছেলের নাম বলুন, বয়স বলুন। ছেলের নাম হচ্ছে রাজদীপ আচার্য, বয়স হচ্ছে 29+। আচ্ছা, প্রশ্ন কি নিয়ে? ওই ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন। সবার আগে একটা বিষয় বলছি, দেখুন প্রথম কথা, আপনার ছেলের বর্তমান শনির অংশ কিন্তু খুব একটা ভালো নয়। ও কোনো জায়গায় কাজ করতো, কাজটা চলে গেছে, বা নতুন করে অন্য জায়গায় কাজ করছে, এরকম কোনো হয়েছে, মানে কর্মের স্থানের কোনো পরিবর্তন ঘটেছে? হ্যাঁ। শনির অবস্থান যদি ঠিকঠাক না থাকে, শুনে রাখুন, শনি হচ্ছে আমাদের ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মের ফলদাতা। তার পজিশন ভালো না হলে বলছে স্থায়ী কর্ম হবে না, বা যোগ্য অনুযায়ী যোগ্য ব্যক্তির যোগ্য কর্ম থেকে বিচ্ছিন্ন থাকবে, যেটা প্রপারলি ভিতরে চলছে, ঠিক কিনা? হ্যাঁ। এটা শনির অবস্থানের ডিস্টার্বের জন্য হচ্ছে। এটা একটা নির্দিষ্ট পিরিয়ড চলছে, মানে আপনাকে বলছি 2026 সালের নভেম্বরের পর থেকে অনেকটা পজিশন ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ততক্ষণ ওয়েট করবেন, সেটা আমি বলতে পারছি না যে ওয়েট করবেন কি না। যদি না করতে চান তাহলে জাস্ট একটু শনির প্রতিকার করে নিন, টোটালি সমাধান হয়ে যাবে। খুব ভালো দিক হচ্ছে আপনার ছেলের বৃহস্পতির অংশ ভালো আছে, ওর কিন্তু কর্মের জায়গা নিয়ে কোনো ডিস্টার্ব হবে না। রবি আর বৃহস্পতি দুই ভালো, নিজের কর্মের জন্য মান যশ খ্যাতি অর্জন করবে। শনি একটু ডিস্টার্ব করছে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই ডিস্টার্ব করবে, তারপর ক্লিয়ার হয়ে যাবে। সেই টাইম পর্যন্ত যদি আপনি অপেক্ষা না করতে পারেন, তাহলে অবশ্যই শনি গ্রহের প্রতিকার করে নেবেন, কেমন? অবশ্যই। আচ্ছা, একটা প্রশ্ন ঘুরছে, আপনি একটু আগেই বললেন যে এই যে সন্তান ধারণের ক্ষেত্রে তন্ত্র প্রয়োগ করা যায়, মানে গর্ভকে বেঁধে রাখা যায়, মানে এটা তো শুনলেই আমরা সাধারণ মানুষরা ভীষণ ভয়ের একটা জায়গায় থাকি। তো এই জায়গা থেকে কি আমরা বেরোতে পারি, মানে সেই বন্ধনকে কি তন্ত্রোক্ত উপায়ে কাটানো যায়? তন্ত্রের বিভিন্ন আচার আছে, তন্ত্রের বিভিন্ন আচার আছে। তো এই বিভিন্ন আচারের ভিতরে এক ধরনের নিম্ন শ্রেণীর, মানে এই আচারের ভিতরেই, আচারের বাইরে নয়, নিম্ন শ্রেণীর কিছু মানুষ তন্ত্র ক্রিয়া করে। উচ্চ মার্গের ক্রিয়া হয় কিছু, কিছু নিম্নমানের ক্রিয়া হয়। যারা নিম্নমানের ক্রিয়ার ভিতরে উচ্চাটন, বান ক্রিয়া, এই সন্তানকে বেঁধে রাখা, বিভিন্ন প্রকার আরও কিছু নেগেটিভই আছে, সব আমি অন মিডিয়াতে বলতে চাইছি না, এগুলো তন্ত্রের গূঢ় কথা, সবার সামনে প্রকাশ করা উচিত নয়। যাই হোক, তো এই যে বিষয়টা রয়েছে যে মানে তন্ত্রে যারা মানে ষটকর্মের ভিতরে কিছু নেগেটিভিটি রয়েছে, যে নেগেটিভিটি যারা নিম্নমানের ক্রিয়া করে তারা এই ধরনের কাজগুলো করে থাকে। তো এই যে এই ধরনের কাজ করে থাকে, তাহলে যদি একটা মানে মনে করুন একটা ভালো জিনিসকে ভাঙা হয়, তাহলে নিশ্চয়ই তো কোনো প্রসেসিং থাকবে, সেটা আবার জোড়াও। একদমই। যদি আপনার গর্ভকে বেঁধে রাখা যায় বা আপনার সন্তানকে না হতে দেয়া যায়, তাহলে তো কোনো উপায় থাকবে যে সেই বাঁধনকে কাটিয়ে আবার আপনাকে সন্তানের মানে আপনি সন্তানের মা হতে পারবেন, একদম উপযুক্ত করে দেলা। একটু আগে একটা আলোচনা হলো 5 জুন বিশেষ অমাবস্যা। দেখুন, আমি প্রত্যেকবার বলি সন্তান উৎপাদনের বন্ধাদোষ খণ্ডনের একটা বিশেষ দিন আছে, সেটা হচ্ছে মহালয়ের অমাবস্যা। মানে যতগুলো যোগ আছে, যতগুলো অমাবস্যা আছে, একটা দিন মহালয়ার অমাবস্যা, এই দিনের মতো দ্বিতীয় কোনো যোগ নেই সন্তান উৎপাদনের জন্য বিশেষ কোনো ক্রিয়া করা যায়। কিন্তু এই ফলহারণী অবস্থা কিন্তু তার থেকে খুব একটা কমা নয়। অ্যাকচুয়ালি ফলহারণী একটা দিক দিয়ে আপনি যদি শুধু শব্দের অর্থটা বোঝেন, তো ফলকে হরণ করা। তো ফলকে হরণ করা মানে আপনার মানে এই ফল যদি একদিক দিয়ে ধরেন আপনার কর্মের ফল, মনে করুন আপনি সন্তানের মা হতে পারছেন না, কোনো না কোনো একটা কর্মের ইস্যু রয়েছে, যে আপনার পূর্বজন্মের কোনো কর্মের ফল আপনি পাচ্ছেন, যে কর্মের ফলের জন্য আপনি সন্তানের মা হতে পাচ্ছেন না। তো সেই আপনার নেগেটিভিটি ফলটাকে হরণ করা, বা আপনার উপরে কেউ কোনো ক্রিয়া করছে, সেই ক্রিয়ার ফল আপনি পাচ্ছেন, কেউ কিছু নেগেটিভ ক্রিয়া করেছে, ক্রিয়ার ফল আপনি পাচ্ছেন, সেই নেগেটিভিটাকে হরণ করার বিশেষ দিন হচ্ছে এই ফলহারণী অমাবস্যা। অর্থাৎ আপনার উপরে যদি কেউ কোনো ক্রিয়া করে থাকে, আপনি বুঝতে পারছেন দীর্ঘদিন আপনার যে কোনো প্রকার আপনি কোনো রোগে পড়ে আছেন, রোগে সকলে ট্রিটমেন্ট হচ্ছে যে জায়গায়, আপনি সেখানে গেছেন, সকলে সুস্থ হচ্ছে, বাট আপনি সুস্থ হচ্ছেন। একই সঙ্গে বিয়ে হচ্ছে, তার সন্তান আবার বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে,
আপনি সন্তানের মা হতে পারছেন না। মানে এটা কিন্তু আপনার পক্ষে যে ব্যথা বেদনা আপনি কাউকে বোঝাতে পারবেন না। এটা যার প্রবলেম সে ছাড়া ইভেন তার মা বুঝবে না, কারণ সে সন্তান হয়ে গেছে। বলছে সন্তান যদি কারোর না হয়, মানে মনে করুন কোনো জাতিকার কোনো মেয়ের ক্ষেত্রে তার সন্তান হলো না, তো মা সবার আগে ভালো ব্যথা বোঝে না, তো সেই জাতিকার মা পর্যন্ত বুঝবে না যে তার কি বেদনা, তার কারণ তার মা তো সন্তান, তার মার হয়েছে সন্তান না হওয়ার জ্বালাটা সন্তান না হওয়ার ব্যথাটা কাউকে বোঝাতে পারবে না, কিন্তু একমাত্র বোঝে এই তন্ত্র, একমাত্র সলিউশন সম্ভব কিন্তু এই তন্ত্র দ্বারা। তাই বলছি বিশেষ ফলহারণীয় অমাবস্যা তো রয়েছেই, আর তার সঙ্গে রয়েছে কিন্তু মহালয়ার অমাবস্যা। যারা সন্তান দিক দিয়ে মানে সন্তানের দিক দিয়ে দীর্ঘদিন ধরে আপনারা চিন্তায় রয়েছেন, তাদের জন্য কিন্তু বারবার বলবো যে একটা বার যোগাযোগ করবেন, আপনারা কিন্তু 100% ফলাফল অবশ্যই পাবেন। সন্তান প্রাপ্তির যে ডিস্টার্বটা রয়েছে সেই ডিস্টার্ব থেকে আপনারা যে বেরিয়ে আসতে পারবেন তার কিন্তু একটা মোক্ষম যোগ, তার কিন্তু একটা মোক্ষম ক্রিয়া যদি সঠিকভাবে। দেখুন তন্ত্র এমন একটা মাধ্যম, তন্ত্র এমন একটা মাধ্যম, এই যে আমি কামাখ্যার বিশেষ মায়াং তন্ত্রে কাজ করি, এই মায়াং তন্ত্র এমন একটা মাধ্যম যত কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে আপনি পড়ে থাকুন না কেন সেখান থেকে আপনাকে বার করে দেবে, সেখান থেকে আপনি সলিউশন পাবেন, আপনার জীবন অন্ধকার থেকে সেই আলোকময়ের সেই পর্যায়ে আপনি পৌঁছতে পারবেন যেখানে আপনার জীবনের সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। একদমই তাই। আমরা যখন তন্ত্র নিয়ে কথা বলছি, আমরা যখন জানতে পারছি যে এই তন্ত্রোক্ত যদি কেউ করে থাকে কারুর উপরে প্রয়োগ, সেই জায়গা থেকে কি করে বেরোবো সেটা তো পরের কথা, আমরা কি করে বুঝবো, আমাদের রিয়েলাইজেশন কি করে হবে যে কেউ আমার উপর তন্ত্র করেছে, সেই একটা পার্ট আমরা আজকে প্রথম থেকে আপনাদের শোনাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আসছে যে সন্তানের জায়গাটা তো ভীষণ একটা সেন্সিটিভ জায়গা, আমরা কাউকে বলতেও পারি না, আমরা শুধু সহ্য করে যাই, এবং একটা সময়ের পর এই বন্ধাত্ম যে কথাটা, মেয়েটি বন্ধা, সে কোনোদিন মা হতে পারবে না, এর থেকে কষ্টের থেকে দুঃখের জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তন্ত্র যখন আমাদের সেখান থেকে বের করে আনছে, তো এই সাথে রিলেটেড যেটা থাকে সেটা হচ্ছে এমন অনেক মেয়ে আছে বা এমন অনেক ছেলেও আছে যাদের মাঙ্গলিকের একটা সমস্যার জন্য সেই জায়গায় তারা তন্ত্রের দ্বারস্থ হতে চায়। এটা কি সম্ভব? হ্যাঁ, ভীষণ রিলেট করে দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে দেখুন সন্তানটা তখন হচ্ছে যখন বিয়ে হচ্ছে। এক্স্যাক্টলি। সন্তানটা কখন হচ্ছে? যখন বিয়ে হচ্ছে, তারপর সন্তানটা হচ্ছে। তো বিয়েটাই যাদের হচ্ছে না, মনে করুন এরকম অনেকে চ্যালেঞ্জ দিয়েছে, ঠিক আছে। বর্ধমানের এক ক্লায়েন্ট আমার কাছে গেছে, ওনার মামা হচ্ছে ডক্টর, মানে যে গেছে ওই ভদ্রলোক মানে স্কুলে মাস্টার, আর ওনার শালাবাবু হচ্ছে ডক্টর। তো আমি কিন্তু কাউকে ব্যক্তিগত দিক দিয়ে ছোট করার জন্য বা মানসিক দিকে কোনো কিছু প্রেশার পড়ুক সেই বিষয়ের জন্য বলছি না। তো এই যখন আমার কাছে তারাপীঠে গেছে মাঙ্গলিক খননের জন্য, মানে ভাগ্নির মাঙ্গলিক খনন হবে, তো যখন মাঙ্গলিক খননের জন্য আমরা কি করি, মাঙ্গলিক খননের জন্য বিধিপূর্বক, যারা জানেন না জেনে নিন, মাঙ্গলিক খননের জন্য আমরা বিধিপূর্বক তার আগে মাঙ্গলিকের কি পর্যায়ে আছে, কত ডিগ্রি পাচ্ছে, তার কিসের দৃষ্টি আছে না আছে সমস্ত দেখে নিই, তারপরে তার জনিকুট বিচার করি, বিপরীত জনিকুটের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়, মানে 7 পা ঘোরা, মালা বদলা, সমস্ত কিছু। দেখুন বিধির বিধান চেঞ্জ করা সম্ভব নয়। আপনার মাঙ্গলিক রয়েছে মানে আপনার বিবাহতে যে ডিস্টার্ব রয়েছে, প্রথম বিবাহিত জীবন যে আপনার টিকবে না তা নির্ধারিত, মানে সেটাকে কেউ যদি বলে চেঞ্জ করে দেবো অসম্ভব ব্যাপার। মানে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেল, কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে 7ম ঘর থেকে 6ষ্ঠ ঘরে আসবে না বা 9ম ঘরে চলে যাবে না, বা আপনার যে মাঙ্গলিক কাটিয়ে দিলাম মানে আপনার বিয়েতে আর ডিস্টার্ব হবে না সেটাও নয়। যার কারণে কি করি আমরা, তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ দিই, তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ দিই এবং সেই বিবাহটা বিচ্ছেদ করিয়ে দিই। তাহলে কি হলো, তার প্রথম বিবাহ হয়ে গেল, লজিক্যালি সেকেন্ড বার তার বিবাহ হচ্ছে এবং স্মুথলি বিবাহিত জীবনযাপন করছে। হ্যাঁ, মানে আমরা দেখেছি আপনার এমন অনেক মাঙ্গলিক এই ধরনের কাজ, মানে যাদেরকে এগুলো কাটাচ্ছেন তাদেরকে প্রপার একদম বিয়ের কোণের মতো ছেলেদেরকে একদম সমস্ত কিছু হচ্ছে, সাজ তার সাজসজ্জা থাকছে, যেমন সাজসজ্জা একজন বিবাহিত নারীর বা একজন বিবাহিত পুরুষের হয়, সঙ্গে 7 পা ঘোরা, মালা বদল হওয়া, পবিত্র বেদ মন্ত্র কিন্তু এটা তন্ত্র মতে হয় উচ্চারণ হওয়া, তারপরে মহাযজ্ঞ। এবার দেখুন আমরা যেমন একটা বিবাহতে সাক্ষী থাকে, বিবাহতে যেমন আমরা মানে অগ্নির ফেরা নিই, বিবাহ আমরা মানুষকে নিমন্ত্রণ করি বা তাদেরকে একটা আহারের ব্যবস্থা করি, সমস্ত কিছু হয় তা তন্ত্রের মাধ্যমে। এখানে আহার দেওয়া হয় অগ্নিদেব,
এখানে নিমন্ত্রণ করা হয় অগ্নিকে, এখানে আহুতি প্রদান করা হয় মঙ্গলকে। তা এই যে বিভিন্ন স্তর রয়েছে, এই স্তরগুলো যারা জানে না, তাদের জন্য বলছি, আর এখন বিভ্রান্তের জন্য অনেক বিষয় রয়েছে। আপনি কোনো জ্যোতিষের কাছে গেছেন, সে বলছে আপনার মাঙ্গলিক আছে, আপনার মাঙ্গলিকের প্রতিকারও করিয়ে দিচ্ছে। কিভাবে? একটা তাবিজ দিয়ে দিল, আপনার মাঙ্গলিক খণ্ডন হয়ে গেল। বা আপনাকে বলে মঙ্গলের সমস্যা, আপনাকে একটা পলা দিয়ে দিল। দেখুন, পলা অবশ্যই মঙ্গল গ্রহের রত্ন, আপনি ধারণ করলে সুফল পাবেন 100%, দোষ খণ্ডন হবে তা কখনো কোথাও লেখা নেই। শাস্ত্রবিহিত কোনো কথা কিন্তু আমি বলি না, শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খা লেখা আছে। গ্রহ সমষ্টি যখন বিশেষ দোষে পরিবর্তন করে, তা কোনো রত্ন দ্বারা প্রতিকার সম্ভব নয়। তন্ত্রের দ্বারা সেই দোষের নেগেটিভিটি শুধু সরিয়ে পজিটিভ দিকের জন্য কিছু ক্রিয়া করা হয়। এটা হচ্ছে তন্ত্রের বিধান, শাস্ত্রের বিধান। আর রত্ন দ্বারা কি কাজ করে না, রত্ন গ্রহের নেগেটিভিটি, গ্রহের উচ্চতা নিচ্চতা কি পজিশন আছে সেটার উপরে বেস করে রত্ন প্রেসক্রাইব করা হয়। তো এই মাঙ্গলিকের বিষয় বলছি, তো যে ভদ্রলোকের গল্প করছি, ভদ্রলোক, ওই ভদ্রলোকেরও মেয়ে আছে, উনি ডক্টর, ওনার ভদ্রলোকেরও মেয়ে আছে। তো ওনার ভাগ্নের এই ব্যাপারটা যা দিদির কথা শুনে এসছে, তো উনি ঠিক মন থেকে মানতে পারছে না। একটা সময় বলে দিয়েছে, আচ্ছা মশাই আপনাকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। বলছি মনে কেন করবো, আপনি বলুন নিঃসন্দেহ, যদি কিছু প্রশ্ন থাকে আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাকে উত্তর দেবো। বলছে আমার একটি মেয়ে আছে, তো আমিও কোনো জ্যোতিষীকে দেখিয়েছি, তিনিও বলেছে আমার মেয়ের মাঙ্গলিক। ইভেন আমাকে এটা বলেছে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না বলে উনি ফোনটা বার করলো, ফোনে ফটোটা দেখালো, সত্যি মানে অপূর্ব সুন্দর মেয়েটা। বলছে আমার মেয়ে, মানে এটা সম্ভবত 2014 কি 15 কথা বলছি, বলছে এটা মানে এই বছর, পরের বছর আমার মেয়ে মেডিকেলে জয়েন করবে এবং ভালো পজিশনে ও জব করবে। তো যে জ্যোতিষী আমাকে বলেছে আমি তার সঙ্গে সেদিন দেখা করব, আমার মেয়েকে বিয়ে দেব। মানে ওনার বক্তব্য হচ্ছে ভালো পজিশনে মেয়ে জব করছে, দেখতে খুব সুন্দর আছে, তাহলে আমার মেয়ে, হ্যাঁ ভালো কেরিয়ার, ভালো অর্থ ইনকাম করছে, তাহলে আমার মেয়ের বিয়ে হবে না, হতেই পারে না। আমার মেয়ের বিয়ে হবে না, হতেই পারে না। প্রথম কথা হচ্ছে ডক্টর, সে সায়েন্সটা নিয়ে বেশি থাকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অর্থের দম্ভ একটা রয়েছে, মেয়ের সুন্দরের দম্ভ একটা রয়েছে, মেয়ের এডুকেশনের শিক্ষার একটা দম্ভ রয়েছে। দেখুন, বিদ্যাতঞ্চ নিপতঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যিত রাজা বিদ্যান সর্বত্র পূজতে। বিদ্যা, যে কোনো বিদ্যা, বিদ্যা সবসময় পূজনীয়, বিদ্যা সবসময় পূজনীয়, কিন্তু আপনি নন। আমি রাজা, আমার দেশের রাজা, আমার রাজ্যের রাজা, তো আমি বাইরে কোনো রাজ্যে গেলে থোড়ি না আমাকে সেই রকম রাজা হব, নিশ্চয়ই নয়। তো ব্যাপারে যদি আমি কোনো একটা বিদ্যা অর্জন করে থাকি, যেখানে যাব সেখানে কিন্তু তার ভ্যালু একই থাকবে, যে এই বিদ্যাটা আমি জানি। এই ভদ্রলোককে আমি একটা কাগজ আমার প্যাডে লিখে দিলাম যে আপনার মেয়ের যতক্ষণ না মাঙ্গলিক খণ্ডন করছেন ততক্ষণ আপনি বিয়ে দিতে পারবেন না, যদি কোনো কারণে বিয়ে হয় তাহলে সেই বিবাহিত জীবন টিকবে না। এটা আমি বলছি, তার 4 বছর পরে বর্ধমান চেম্বারে একদিন দিদির সঙ্গে তার ওয়াইফকে পাঠিয়েছে, মানে লজ্জায় সে আসতে পারছে না। 4 বছর তার মতো সমস্ত রকম চেষ্টা করেছে। তাহলে মেয়ে সত্যি অপূর্ব সুন্দর দেখতে, কোনো দিক দিয়ে সমস্যা নেই, মানে ঈশ্বর যতটুকু সুন্দর করতে পারে মোটামুটি এর ভেতরে সেই সুন্দরতা দিয়ে দিয়েছে। আচ্ছা, তার শিক্ষাগত যোগ্যতা খুব সুন্দর, ভালো সার্ভিস করছে, মেডিকেল লাইনে সার্ভিস করছে, খুব ভালো মনের, মানে ইভেন তার এরকম একটা পর্যায়ে যে বাবার অনেক অর্থ আছে, নিজে অনেক অর্থ ইনকাম করে, তার একটা হ্যাবিট, সে বাচ্চাদেরকে খুব ভালোবাসে, অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে ব্যাপকভাবে দেখে। মানে সে যেখানে মানে জব পেয়েছে সেখান থেকে একটা পুরো মানে সিকিউর করে নিয়েছে, এই দিনটা আমাকে এখানের জন্য ছেড়ে দেয়া একদম। এবং সে খুব পশুপ্রেমী, মানে নিজে এই যে মেডিকেল দিকে মানে ট্রিটমেন্টটা শিখেছে, তার সঙ্গে সঙ্গে পশুদের ট্রিটমেন্ট শিখেছে, যে বিভিন্ন প্রকার রাস্তার যে কুকুর বা গরু যারা যেগুলো অসুস্থ থাকে, সে যতটা পারে লোকজনকে দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করে। মানে মানসিক দিকও তার এত সুন্দর, সেটাও মন মানসিকতাও খুব ভালো। তাহলে তার কোনো প্রকার বিবাহ হচ্ছে না। তার মায়ের বক্তব্য হচ্ছে যে এক নয় একাধিক, এবং বাবার একটা ভীষণ সার্কেল আছে পরিচিত, মেডিকেল লাইনের হচ্ছে ভীষণ সার্কেল, কোনো প্রকার মেয়ের বিবাহ সম্পূর্ণ করতে পারেনি, অটোমেটিকলি একটা বাধা রয়েছেই, অটোমেটিকলি বাধা রয়েছে, একটা লাইন রয়েছে, ফোনে নিয়ে কথা বলবো অনেকক্ষণ রয়েছে। তো কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শম্পা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? বেলা থেকে। আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। ওনার নাম, বয়স আর ওনার মায়ের নাম। ওনার নাম হচ্ছে রাজেশ ঘোষ, বয়স 47+, আর মায়ের নাম হচ্ছে স্বর্গীয় মনোরমা ঘোষ। আচ্ছা আচ্ছা, ওনার শারীরিক দিক আর আর্থিক দিক জানতে চাইছেন?
শারীরিক দিক বলতে বারবার বুঝতে পেরেছি। এবং সন্তানাদিও কিছু নেই। ঠিক আছে, একটু শুনুন। কিছু কেউ স্তম্ভ বা কিছু হয়েছে, বারবার অ্যাক্সিডেন্টটা খুব হচ্ছে। আচ্ছা আচ্ছা, সবথেকে বড় একটা বিষয় বলি আমি। ফার্স্ট আপনাকে একটা বিষয় বললাম যে আপনার হাজবেন্ডের বর্তমান সবথেকে যে বিষয় জানার প্রয়োজন সেটা হচ্ছে কি ওনার শারীরিক দিক। আপনি আপনার বিয়ে হয়েছে কতদিন? কতদিন? 2020 সালে। 2020 সালে বিয়ে হচ্ছে, মানে আপনার 4 বছর হচ্ছে। হ্যাঁ 4 বছর হচ্ছে। প্রথমে একটা বিষয় আপনি নিশ্চয়ই খুব ভালো মতো জানেন যে আপনার হাজবেন্ডের কিন্তু প্রবল শত্রু, জানেন নিশ্চয়ই এই ব্যাপারটা। আর আপনার হাজবেন্ডের উপরে যে কোনো তন্ত্র প্রয়োগ চলছে এটা তো আপনি নিশ্চয়ই এতদিনে ফিল করা উচিত। ফিল করছেন কিছু? আমি ফিল করছি কিন্তু ও মানতে চায় না। বোঝাতে পারবেন না। আমার উপরে প্রিয়া করা আছে সেটা আমি জানি। আচ্ছা, আপনি একটা জিনিস খুব ভালোভাবে ফিল করি, কিন্তু ওর উপরে ওর কোনো রকম মানে সবার সঙ্গে এত হাসি, সবার সঙ্গে এত মিশে যায়, ওর কোনো শত্রুই জানো নেই। নেই, তার কারণ কি জানেন তো? উনি মানতে চাওয়া না চাওয়ার প্রধান কারণ হচ্ছে শত্রু তো বাইরের নয়। কথা বুঝতে পারলেন? শত্রু কিন্তু বাইরের নয়, এটা আপনারা খুব ভালো মতো জানা। আপনি একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করুন, আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে আছেন, এটাই আপনার কিছু নিজের মানুষ এটা পছন্দ করছে না, ঠিক কিনা? তাহলে প্রধান কথা, এটা বাইরের মানুষ চাইছে না, চাইছে আপনার নিজের মানুষ, এবং নিজের মানুষ কোনো প্রকার চাইছে না আপনাদের কোনো প্রকার কোনো দিক গ্রোথ হোক। উনি ইভেন বললেন ওনার সন্তান আপনাদের কোনো দিক, আমি এক্সাক্ট সেই জায়গাটা যাচ্ছি না, আমি আপনাকে জাস্ট এটা বলছি, কোনো দিক আপনাদের কোনো রিলেশন, আপনাদের কোনো একটা দিকের গ্রোথ হোক, কোনো কিছুই চাইছে না। তার প্রধান কারণ হচ্ছে আপনাদের উপর তন্ত্র প্রয়োগ রয়েছে। এবং ইভেন আপনাকে বলে রাখছি, শুনুন, দেখবেন আপনি এই কথাগুলো যদি বলতে যান আপনার হাজবেন্ডের কাছে আপনি অবিশ্বস্ত হয়ে যাবেন, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার একটা মানসিক দ্বন্দ্ব চলবে, যেটা অলরেডি হচ্ছে, ঠিক তো? এটা আমি বুঝতে পেরেছি। শুনুন, তার কারণ হচ্ছে দেখুন, এটা ওনার দোষ নয়। যেহেতু ওনার উপরে ক্রিয়া করা, সেহেতু ইনি এই পদ্ধতিতে বা এই পর্যায়ে যেতে বাধ্য হচ্ছে উনি না চাইলেও। তাই বলছি, আমি দোষ এনাকে দিচ্ছি না, দোষটা হচ্ছে এনার উপরে তন্ত্র প্রয়োগ করা রয়েছে। তাই আপনি যে কোনো তন্ত্রবিদকে দিয়ে তন্ত্রের প্রক্রিয়াটা খণ্ডন করলে আপনার যে অসুখের কারণ সেটা সুখের কারণে পরিবর্তন হবে। নিশ্চয়ই ভেঙে বলছি না, আপনি বুঝতে পারছেন। অর্থাৎ যে সুখ অনুভূতির জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, সেই সুখ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, শুধু তার একটা বাধা রয়েছে। বাধাটাকে অতিক্রম করুন তন্ত্রের সাহায্য নিয়ে, যে কোনো তন্ত্রবিদকে দিয়ে, ঠিক আছে? দেখুন, যিনি আপনার সমস্যা বলতে পারবেন, যিনি আপনার সমস্যার পুরো ক্লারিফিকেশন দিতে পারবেন, সমাধানও কিন্তু তিনিই করতে পারবেন। আর এই মুহূর্তে আপনার টেলিভিশনের পর্দায় আপনাদেরই সামনে আমি তানিয়া নিয়ে চলে এসেছি কিন্তু সেই মানুষটিকে। প্রত্যেকটা মুহূর্তে তিনি কিন্তু সঠিক একদম নির্বাচন আপনাকে করে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, ক্লারিফাই করে দিচ্ছে যে কি থেকে কি হচ্ছে। তন্ত্রোক্ত নিয়ে সন্তান কিভাবে আটকে দেওয়া যায় সেই নিয়েই আজকের অনুষ্ঠানটা চলছিল, আলোচনা চলছিল। তারই মাঝখানে এই কলটা এলো বেহালা থেকে, যে দিদি ফোন করেছিলেন, তারও কিন্তু 4 বছর বিয়ের পরও তিনি বুঝতে পারছেন তার উপর তন্ত্রোক্ত ক্রিয়া করে তার সন্তান ধারণের যে জায়গাটা, সেই জায়গাটাকে বন্ধ করে রাখা হয়েছে। কতটা রিলেট করছে অনুষ্ঠানের সাথে আপনাদের সমস্যাগুলো, নতুন করে এটা আর বলার কথা নয়, কারণ এই ধরনের রিলেট একমাত্র আপনারা জানেন যে আপনাদের এই প্রিয় চ্যানেলে শুধুমাত্র জ্যোতিষতান্ত্রিক শ্রী দীনেশ আচার্যের অনুষ্ঠানেই ঘটে। তো আমরা ছিলাম মঙ্গলের যে আলোচনার মধ্যে। এই ভদ্র মহিলা যখন আমার কাছে আসলো, অর্থাৎ সেই ডক্টর ওয়াইফ, তো আমি সেটাকে যখন দেখলাম, দেখার পরে দেখলাম সেই জাতিকার মঙ্গল রয়েছে লগ্ন থেকে অষ্টম ঘরে। খুব ভাইটাল বিষয় একটা শুনবেন, অনেকের একটা মনে প্রশ্ন থাকে, আমি আজকে বিষয়টা বললে বুঝতে পারবেন প্রশ্নটা, তারপর বলছি। অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, মঙ্গলের সঙ্গে রয়েছে রাহু, মঙ্গলের সঙ্গে রয়েছে শনি। তাহলে শনি মঙ্গল রাহু একই সঙ্গে রয়েছে, লগ্নের অষ্টম ঘরে রয়েছে, এবং এই যে টোটাল পজিশন রয়েছে, মঙ্গল সেখানে 27 ডিগ্রিতে আছে। মঙ্গল যেখানে আছে 27 ডিগ্রি আছে, শনি রয়েছে 24 ডিগ্রিতে, আর মানে রাহুর টোটাল পজিশন সেখানে পাচ্ছে সম্ভবত 19 কি 22 এর ভিতরে। মানে যদি ডিগ্রিগত মান দেখি, তাহলে সেখানে গিয়ে প্রপারলি সবাই কিন্তু একটা ডিগ্রি দিচ্ছে। অতএব যিনি দেখেছিল তিনিও বলেছিল যে এই জাতিকার বৈধব্য যোগ আছে। অ্যাকচুয়ালি বৈধব্য যোগটা কি হয়, কিছু কিছু জাতিকার ক্ষেত্রে, যেটা আমরা সকলের ক্ষেত্রে বলি, মানে মানুষের মনে ভয় আছে, মাঙ্গলিক মানে এর সঙ্গে যার বিয়ে হবে তার হাজবেন্ডের অকাল মৃত্যু ঘটবে। অনেকে মানে ছেলের বাবা মা যখনই শুনছে মেয়ে মাঙ্গলিক, না না আমি তাহলে মেয়েকে বিয়ে দেবো, আমার ছেলেকে বিয়ে দেবো না, কারণ বিয়ে দিলে আমার ছেলে যদি কিছু হয়ে যায়।
তো এই বিভ্রান্তি দূর করার জন্য বলছি, শুনুন, মাঙ্গলিক মানে খারাপ কিছু নয়, পর্যায় রয়েছে তার। জ্বর মানে কি ডেঙ্গু, জ্বর মানে কি ম্যালেরিয়া, একদম নয়। জ্বরের বিভিন্ন ভাগ রয়েছে, সাধারণ ঠান্ডা লেগেও জ্বর হতে পারে। আপনার যদি কোনো মনে করুন বিষাক্ত কোনো পোকামাকড় কামড়ে আপনার জ্বর আসতে পারে, আপনার যদি মারাত্মক চোট লাগে আপনার জ্বর আসতে পারে, আপনি যদি কোনো বিষয়টা খুব শোক করছেন, টেনশন করছেন, জ্বর লাগতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে কারণ অনেক কিছু হতে পারে, যতক্ষণ এক্সাক্ট কারণ জানছেন ততক্ষণ ভয়ের কারণ আমি মনে করি হওয়া উচিত নয়, কারণ ভয় কিন্তু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তা যাই হোক, যে বিষয়টা বলছিলাম, তো এই জাতিকার এই বিচার করার পরে বললো কি উপায় আছে, তো আমি জনিকুট বিচার করবো। দেখুন, যদি আপনার মেয়ের সঙ্গে খরগোশের বিবাহ দেওয়া হয়, জনিকুট অনুযায়ী খরগোশের সঙ্গে বিবাহ দেওয়া হয়, বা আপনার মেয়ে সেটা নিজের মন থেকে মানে, বলছে দেখুন আমার মেয়ে পশুপ্রেমী ঠিক আছে, কিন্তু বুঝতে পারছেন তো ও নিজে মেডিকেল লাইনে আছে, ওটা করবে কিনা বলতে পারে। দেখুন যদি না করে তার আমার কিছু করার নেই। তো যাই ও একটা দীর্ঘদিন ধরে এই একটা বিবঞ্চনার ভিতরে রয়েছে বলে লাস্ট পর্যন্ত রাজি হয়েছে। তো আমি বললাম দেখো তুমি তো একজন চিকিৎসক, আমি যখন বিয়েটা দিচ্ছি তারাপীঠে দিচ্ছি, তা বললাম তুমি তো একজন চিকিৎসক, তুমি এই খরগোশটার সঙ্গে বিবাহ হলো, তোমার খরগোশটা তুমি সঙ্গে করে নিয়ে যাও। একটা এই খরগোশটার মোটামুটি তোমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী কত বছর বয়স হতে পারে বা কতদিন বাঁচতে পারে। তো যখন বলার পরে তা বলছে মিনিমাম তো এরকম তো এদের এক্সাক্ট আয়ু হয় না, তবে 1-1.5 বছর এরা কিন্তু আরামসে, মানে 1.5 বছর মিনিমাম বাঁচে, তার ঊর্ধ্বে এরা বাঁচেই, কারণ সব খরগোশের মানে এর সমান হয় না। আমি তোমাকে 3টে মাস বলছি, জাস্ট 3 মান্থ, যত প্রকার ট্রিটমেন্ট যত প্রকার সুরক্ষা রাখার তুমি রেখে দাও, 3 মাসের বেশি যদি বাঁচাতে পারো তাহলে জানবে আমি তন্ত্র কিছু শেখাইনি, তোমার সামনেই আমি একে কোনো এমন কোনো খাবার খেতে দেবো না যে কিছুদিন পরে মারা যাবে, বা আমি এমন কোনো ইনসাল্টও করবো না। খরগোশটা কিনে নিয়ে এসছে তোমার বাড়ির লোক, তোমার সামনে এটার ক্রিয়া হবে, আমি শুধু তিলকীকরণ করবো, হয়তো একটু মালা পরাবো, একে একটু বস্ত্র পরাবো, আর কিচ্ছু নয়। তো তুমি এটা বাড়ি নিয়ে যাও। তো হলো এক ভাদ্র মাসে, আমি 3 মাস সময় দিয়েছিলাম, আশ্বিন মাসে দুর্গাপুজোর সপ্তমীর দিন, ভাদ্র মাসে কৌশিক অমাবস্যায় কাজ হচ্ছে, আশ্বিন মাসে দুর্গাপুজোর সপ্তমীর দিনকে খরগোশটা মারা গেল। মেয়েটা ফোন করছে আর কান্না করছে যে আমাকে আমাকে এর আগে দাদা দাদা বলতো, দাদা বলেই ডাকছে, কিন্তু আমাকে ফোন করে বলছে গুরুজি আমার খরগোশটা আজকে মারা গেছে। মানে ওই কটা দিন খরগোশকে ভীষণ ভালোবেসে ফেলেছে, যেহেতু এমনি ও পশুপ্রেমী, মানে ও পশুপ্রেমী প্লাস ও মানে ও এই সেন্সে নেয়নি, মা বাবা বলেছে এটা আমার করতে হবে, করেছে ঠিক আছে, কিন্তু পশুপ্রেমী ওর মধ্যে খরগোশটা নিয়ে গেছে, কিন্তু খরগোশটা 3 মাস তো দূরের কথা 2 মাস কমপ্লিট হয়নি, খরগোশটা মারা গেছে। তাহলে এটা হচ্ছে ওর বিধান ছিল যে ওর এই যে মঙ্গল রাহু আর শনির পজিশন রয়েছে, মানে যে জাতকের সঙ্গে বিবাহ হবে, এক হচ্ছে সহজে বিয়ে হতে চাইবে না, দ্বিতীয়ত কোনো জাতকের সঙ্গে বিবাহ হলে তার মৃত্যু অনিবার্য, কেউ আটকাতে পারবে না। এক্ষেত্রে মনে করুন যদি কোনো জাতকের সঙ্গে বিবাহ হয়, সেই জাতকের গড় আয়ু যদি 80 বছর থাকে, জাতিকার সঙ্গে বিবাহ হওয়ার পরে দুজনের যখন গ্রহের ফ্র্যাকশন ঘটছে, সেই জাতকের আয়ু কিন্তু আপনা কমে যাবে। এটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রটাকে যদি ঠিকঠাক মেনটেন করা হয়। আমরা কিন্তু বারবার বলি আপনি জটুক বিচার করে বিয়ে দিন, আর বিয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করছেন, বিয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করছেন। ছত্তিশগড়ের একটা বিয়েতে গেছি, মিনিমাম 2 বিঘা জমি জুড়ে প্যান্ডেল করেছে, 2 বিঘা জমি জুড়ে প্যান্ডেল করেছে। ছেলে টোটালি একটা ঘোড়ার গাড়িতে এরকম সজ্জা করে আসছে যে আমি একবার দেখেছি বৃন্দাবনে আর একবার দেখেছি ছত্তিশগড়ে, এরকম বিবাহ আমি কোথাও দেখিনি। মানে কত যে খরচ করতে পারে তাদের সামনে, তাদের সজ্জার জন্য যে কত মানুষ আছে সেটা ধারণা বাইরে। তা আমি এইরকমভাবে দেখছি যে এত টাকা মানুষ বিয়ে, মানে সে হয়তো অনেক খরচ করছে, কেউ একজন কম করছে, খরচ তো করছে, এতটুকু সব করছেন। একজন জ্যোতিষের কাছে যান, তার ফিস কত হবে? 500, 1000, 1500, 2000, সে যার যেমন ফিস, আমি ফিসেও যাচ্ছি না। অ্যাটলিস্ট আপনি বিচার তো করুন, আপনি জানুন না, আপনি শুধু দেখছেন তার কোয়ালিফিকেশন কি আছে, কি করবেন, ধুয়ে খাবেন। আপনি দেখছেন যে সে কোনো কর্ম করছে কিনা, কি হবে আপনার কর্ম। আপনি আর্থিক দিক দেখছেন, কি হবে আপনার অর্থ, যদি আপনি সুখে না থাকতে পারেন। তো যদি কোনো জ্যোতিষের কাছে যান, আপনি জন্মছকটা বিচার করেন, জটুক বিচার করেন, আপনি জানতে পারবেন জটুক বিচারে, জটুক বিচারে 36টা গুণ মেলানো হয়, তার ভিতরে কত পাচ্ছেন? লেস দ্যান 18, 18 নিচে হলে ফেল। একদম সরলভাবে আপনাদের বোঝাচ্ছি, যারা বেসিকভাবে নতুন করে বিয়ের জন্য প্রস্তুত নিচ্ছেন বা মানে বিয়ের জন্য আপনারা ভাবছেন, তাদের জন্য বলছি, দুজনের জন্মছকের স্কোর 18 নিচে যদি হয় কোনো প্রকার যাবেন না, 36 পয়েন্ট পর্যন্ত মেলে। আপনি চেষ্টা করবেন সবসময় যেন 26-এর উপরে হয়। এবার দেখা যাচ্ছে আপনার প্রেমের সম্পর্ক, একটা ব্যাপার হয়, আমাদের খুব খারাপ লাগে, বিয়ের সবকিছু ঠিকঠাক করে এসছে, চেম্বারে এসছে, বিচার করে বলছে দেখুন কিছু করার নেই, যেটা শাস্ত্রসম্মত সেটা বলছেন,
কেউ কেউ জোরপূর্বক জ্যোতিষী যা বলেছে বলুক, আমাদের দুজনের মনের মিল তো হচ্ছে, আমাদের দুজনের মনের মিল হচ্ছে, আমরা বিয়ে করে নিই। অ্যাটলিস্ট কি হলো, 2 বছর 3 বছর সংসার করার পরে একটা বেবিও হলো, তাদের ছাড়াছাড়ি হয়ে গেল, বেবিটা পথে ভাসছে, বেবিটা পথে ভাসছে। এই বলেছি প্রত্যেকবার, ডিভোর্সের পরে বাবাও জিতে যায়, মাও জিতে যায়, বাবাও জিতে যায়, মাও জিতে যায়। একজন ছেড়ে বাঁচে ছেড়ে যেতে, আর একজন জিতে যেতে, আর হেরে যায় কে? হেরে যায় তাদের সেই অবোধ সন্তান। তাই প্রত্যেক ক্ষেত্রে বলছি, আপনি কাউকে দুঃখ কষ্ট দেওয়ার আগে নিজেকে সেই জায়গা তৈরি করুন যাতে আপনার কারো কষ্ট দিতে না হয়, এবং সেই পর্যায়ে তৈরি করার জন্য যে কোনো সুদক্ষ জ্যোতিষের কাছে আপনি যান, আপনার বিচারটা করুন কি পর্যায়ে আছে, কেমন ভাবে আছে, কিভাবে এর থেকে বেরিয়ে আসবেন, তাহলে আপনার জীবনের সমস্যা কিন্তু ঘটবে না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নর্থ দিনাজপুর থেকে। নাম বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে, সার্বিক বল মজুমদার। বয়স কত? 27 ছেলের বয়স জানেন না? 19 বছর 2 মাস। আচ্ছা, মায়ের নাম বলুন। 19 বছর 2 মাস। ছেলের মায়ের নাম কি? মায়ের নাম? মায়ের নাম শিবল মজুমদার। আপনি মা তো? না। হ্যালো, বলছি আপনি কি ছেলের মা? ডিস্টার্ব হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, নেক্সট বার ট্রাই করবেন শোনার জন্য। অবশ্যই। আরও একটা কথা একটু বলে দিই আমি অনুষ্ঠানের মাঝে, খুব গুরুত্বপূর্ণ এটাও, জানেন তো, যারা আমাদের কল করছেন, দেখুন আমরা তো একটা ভাইটাল আলোচনা নিয়ে থাকি, অনেক সময় আপনাদেরকে 1 মিনিট 1.5 মিনিটের একটা পজ নিয়ে থাকতে হয়, একটু ওয়েট করতে হয়। ওয়েট করার সময় চেষ্টা করবেন কোনো রকম কথা না বলতে, কারণ এখানে যে আলোচনা হচ্ছে সেটাও কিন্তু আপনার কখনো না কখনো কাজে লাগবে। তাই আবারও ফিরে যাচ্ছি, আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সবথেকে বড় কথা এত বেশি রিলেট করছে আজকে আপনাদের ফোনগুলোর সাথে যে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। এটা যদিও নতুন নয়, এর আগেও এরকম হয়েছে লাইভ ফোনিংয়ে, আমরা যে আলোচনা করি সেই আলোচনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, শুধু যারা আমার কাছে আসবে, অর্থাৎ দিনের সাথেদের কাছে আসবে, তাদের সলিউশন হবে, আর কারোর হবে না, তাদের জন্য নয়। যেখানে আপনি যে কোনো জ্যোতিষের কাছে যান, প্রপার মাঙ্গলিক হলে খণ্ডন করতে গেলে তাকে বিবাহ ক্রিয়া করতেই হবে, নচেত শাস্ত্রসম্মত সেটা খণ্ডন হচ্ছে না। আবারও বলছি বারবার, কোনো দোষ খণ্ডন হয় না, শুধু দোষের নেগেটিভিটিটা খণ্ডন হয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো গ্রহদোষ খণ্ডন করতে গেলে তার পর্যায় ডিগ্রিগত মান তার দেখার প্রয়োজন রয়েছে, বিধিপূর্বক কিছু কিছু নিয়ম আছে, বেশিরভাগ 70% ক্ষেত্রে তার গ্রহদোষ খণ্ডন করতে গেলে সেই জাতককে প্রেজেন্ট রাখতে হবে। আজকের দিনে কিছু ব্যাপার রয়েছে, কি আপনার মাঙ্গলিক আছে, আমি কবজ আপনাকে বানিয়ে এনে দেবো, আপনি ধারণ করবেন, সুফল পেয়ে যাবেন, এই গুজবে থাকবেন না। আপনার মাঙ্গলিকের ক্ষেত্রে বা আপনার কোনো গ্রহদোষের ক্ষেত্রে আপনাকে নিজে হাতে করে সেখানে আহুতি প্রদান করতে হবে। তন্ত্র সঠিক কাজ জানলে আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। 2-4 কেজি কাঠ পুড়িয়ে যোগ্য নয়। তারাপীঠ মহাশ্মশানে যারা যান, কোনো অমাবস্যাতে যদি যান, একটা বার দিনের সাথে যজ্ঞের সামনে থেকে ঘুরে আসবেন, আশা আছে আপনি অনেক যজ্ঞ দেখেছেন, একটু ভিন্ন লাগবে। আমার গুরুর প্রদত্ত এই যে আমি যা ক্রিয়া শিখেছি, আপনি যখন কাজে বসবেন না, আপনার ভিতরে ফিল হবে। আপনাকে কেউ কোনো ক্রিয়া করে রেখেছে, আপনার জীবন সঙ্গী আপনার থেকে চলে গেছে, বিবাহিত জীবনে আপনার ডিস্টার্ব চলছে, আপনি অনেক প্রকার প্রতিকার করে দেখেছেন। যারা ফেল হয়েছেন তারাই আসুন না, যারা ফেল হয়েছেন তারা বুঝবেন, যারা ঠকে তারা শেখে। যারা বিভিন্ন জায়গায় আছেন, অনেক প্রতিকার, ফুল পড়া, বেল পড়া, অনেক কিছু করেছেন, ঠিক আছে, অনেক গুরুজি মহারাজ অনেক আছে, আমি অত গুরুজি নয়, মহারাজ নয়, সামান্য একজন চেষ্টা করি মায়ের ভক্ত হওয়ার, জানি না হতে পারবো কিনা। আসবেন, আপনি কাজের জায়গায় বসে যদি ফিল করতে না পারেন, আমি কাজই করবো না, ছেড়ে দেবো। আপনি কাজের জায়গায় বসে ফিল করবেন আমি কিছু কাজ করছি এবং তার কিছু অস্তিত্ব আমার ভিতরে আসছে, বা আমি এখান থেকে সমাধান পাবো, ওখানে নিজে বসে বুঝতে পারবেন। এটা হচ্ছে তন্ত্র প্রয়োগ। দেখুন, তন্ত্র যদি সঠিক ক্রিয়া করা যায়, মনে যদি আপনার ভক্তি শ্রদ্ধা থাকে, কাজ করার কি আমি কিচ্ছু নয়। ভুল হচ্ছে আমি শুধু মাধ্যমটা, আপনাকে আমি ডেকে নিয়ে যাচ্ছি, আমার পিছনে আপনি ভক্তি ভরসা করে যান। আমি জঙ্গলে যাচ্ছি, কাটা বাগানে যাচ্ছি, অন্ধকারে যাচ্ছি, দেখবেন না, আপনি সঙ্গে যাবেন, আমি নিয়ে গিয়ে এমন একটা জায়গায় দেব, আমি সেই মাধ্যম হব যেখান থেকে আপনি ঈশ্বরের সেই আশীর্বাদটা পাবেন আপনার জীবনের অন্ধকারটাকে ঘোচানোর জন্য এবং আলোকময় জীবনের জন্য। একদম তাই। এই 5ই যে জুন ফলহরিণী অমাবস্যা, এই অমাবস্যাটাকে কাজে লাগান। আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে যোগাযোগ করবেন এবং কাজ করাবেন, তারা অতি অবশ্যই করান। প্রথমেই বলেছিলাম মাত্র 2 থেকে 3 জন হয়তো আর এই ফলহরিণী অমাবস্যায় কাজ করতে পারবেন। আজকের মতো সময় এখানে থামতে বলছে, তবে নিয়ে কথা দিয়ে যাচ্ছি, আবারও আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে, জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্যকে নিয়ে আপনাদের প্রিয় চ্যানেলে আসবো। ততদিন ভালো থাকুন, ওনার হাতটা শক্ত করে ধরে রাখুন। নমস্কার।